ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ নোয়াখালী কুমিল্লায় বেড়েছে পানি। লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু। টিএসসি যেন গণত্রাণ কেন্দ্র। হাসিনা সরকারের ভারতপ্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। বন্যায় শত শত পণ্যবাহী ট্রাক আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। বিপাকে চাকদায় খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ। এখনও অপরিবর্তিত লক্ষ্মীপুরের পরিস্থিতি। বানের পানিতে ডুবে আছে হাজার হাজার ঘরবাড়ি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে মানুষ। বিপর্যস্ত অবস্থায় গবাদি পশুও। সাধারণ মানুষের অভিযোগ, এমন পরিস্থিতিতেও সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী চক্র। অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে নিত্যপণ্যের দাম। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর উপজেলার মান্দারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা আছি এবং গত এক সপ্তাহ ধরে এখানে পানি জমে আছে এমনটি জানিয়েছেন এলাকাবাসী। এবং তারা বলছেন নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় নেই। আর যার কারণে এই এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকার পরেও তারা কোনো ধরনের কোনো ত্রাণ পাননি, কোনো সাহায্য সহযোগিতা পাননি। চলাচলের কোনোই উপায় নেই এই নৌকা ছাড়া। যে পরিমাণে পানি এখনো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আর ২-১ দিন পরে তারা এই বাসায়ও থাকতে পারবেন না। এই আশঙ্কা নিয়েই দিন যাচ্ছে তাদের। সাথে রয়েছে প্রচন্ড ক্ষুধা, কারণ রান্না করার উপায় নেই, পাচ্ছেন না কোনো ত্রাণ। এমত অবস্থায় সরকারের কাছে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের সকলের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন যেন তাদের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। আশেপাশে কোনো নৌকা নাই, যদি নৌকাতে উঠতে হয় তাহলে এভাবে ভিজে যাইতে হয়। ঘরের ভিতরে পানি, তারপরে খাটের উপরে রাখছি বউ ফোলা ভাই নিয়ে, এখন খুব কষ্টে। আমরা তিলে তিলে গড়াই ২ টাকা ১ টাকা করে জমাই এই ঘর দরজা করছি, সান ভাঙি কি অবস্থা হয়ে গেছে। আজকে মনে হয় ১ সপ্তাহ ধরে আমরা পানির নিচে ডুবা। এখানে চারপাশে পানি এমন ভাবেই বিস্তৃত হয়েছে যে আসলে নৌকা ছাড়া আর চলাচলের কোনো উপায় নেই। সেক্ষেত্রে আশপাশের বাড়িগুলোর কি অবস্থা সেটি কিন্তু সহজেই বোঝা যায়। যে ঘরগুলো নিচু জায়গায় অবস্থিত সেই অধিকাংশ ঘর পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। ৭ দিন হয়ে গেলেও কোন রকমের ত্রাণ পায়নি, এমনটি বলছেন বন্যায় দুর্গত যে সকল মানুষ আছেন তারা। এই সুযোগে কতিপয় ব্যবসায়ী জিনিসপত্রের দাম এমন ভাবে বাড়িয়েছে যে তারা আসলে শুকনা খাবার যে কিনে খাবেন সেই উপায়টিও নেই। ১৫ টাকার গ্যাস এখন ২৪০০ টাকা। এই বিপদের মধ্যে এইভাবে দাম দস্তুর বাড়াই দিয়েছে মাল সামানার। গরিবেরা কিভাবে খাইব? মুড়ি ধরনা কালিয়া ১১০ টাকা করে কিনছে মানুষে। ইয়ারও সেনা তো বাজারে নাই, সবকিছুর দামে বাড়ে গেছে। তাদের এখন অপেক্ষা কখন নামবে পানি, কখন ফিরতে পারবে ঘরে, কখন ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। এই মুহূর্তে লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার। আমরা সরাসরি যাব তার কাছে। উপজেলার মান্দারি ইউনিয়নের যে জায়গাটিতে আমি আছি, গতকালকেও আমরা এখানে এসেছিলাম এবং আজ যে পরিমাণ পানি দেখছি তা গতকালকের চেয়ে খুবই সামান্য পরিমাণ, আধা ইঞ্চি বা ১ ইঞ্চি পরিমাণ সর্বোচ্চ কমেছে। এর একটি অন্যতম কারণ হতে পারে আজ কিন্তু সারাদিন সেভাবে আর বৃষ্টি হয়নি। গতকালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আজকে সেই বৃষ্টিপাত খুব কম হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা এখানে এসে দেখেছি যে পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রচন্ড স্রোত আছে, অর্থাৎ এখনো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রচন্ড পরিমাণে পানি আসছে, যাতে আরো অনেকগুলো জায়গার বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা ঘটছে বা আশঙ্কা করছে এলাকার মানুষ। এবং যে বিষয়টি এর আগেও বলছিলাম যে অনেকেই আছেন অনেক দূরবর্তী জায়গায়, যে জায়গাগুলোতে আসলে গাড়ি পৌঁছানো সম্ভব না, যে জায়গাগুলোতে পায়ে হেঁটে যেতে হয় অথবা নৌকাই একমাত্র উপায়। তো সেক্ষেত্রে পায়ে হেঁটে গেলে তো আর সাথে করে ত্রাণ নিয়ে যাওয়া যায় না। যদি ত্রাণ দিতে হয় সেক্ষেত্রে নৌকাই একমাত্র উপায় সেই দুর্গত অঞ্চলের বন্যা দুর্গত মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছানোর জন্য। তো সেটি আসলে খুব একটা হয়ে উঠছে না, যার কারণে আমি এখন যে সড়কে আছি এর পরে অন্তত আরও ২০ কিলো পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানুষ এখনো পর্যন্ত আছে, যেখানে মানুষ এখনো পর্যন্ত ত্রাণ পায়নি। যেমন যদি নির্দিষ্ট করে বলতে হয়, এরপরে গন্ধব্যপুর
গ্রামের একটি জায়গা আছে যেখানে আশ্রয় কেন্দ্র আছে দুটো, একটি মাদ্রাসা এবং একটি স্কুলে। মানুষজন সেখান থেকে আমাদেরকে জানিয়েছে যে সে দুটি আশ্রয় কেন্দ্রে অন্তত 1500 মানুষ আছেন, কিন্তু তাদের কাছ পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। কাজেই তারা বারবার বলছেন যে কোনো মূল্যেই হোক অন্য রাস্তা ব্যবহার করে হলেও যেন তাদের কাছে ত্রাণ পৌঁছানো হয়। এটি আমি একটি জায়গার কথা বললাম, শুধু এই জায়গাটিই নয়, এর ছাড়া আরও অনেক জায়গা আছে যে জায়গাগুলো মহাসড়ক থেকে বা মূল সড়ক থেকে দূরবর্তী স্থানে, যে কারণে তাদের কাছে কিন্তু যানবাহনের মাধ্যমে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। নৌকার মাধ্যমে ত্রাণ পৌঁছানোর একমাত্র উপায় আছে। তো আমরা জেনেছি যে গতকালকে সেনাবাহিনীর একটি টিম গত রাতে কিছু ত্রাণ এখানে দিয়েছেন এবং দুর্গত অঞ্চলগুলো থেকে কিছু মানুষকে উদ্ধার করেছেন। তো এভাবেই সরকারি বেসরকারি সকল সংস্থা যদি মানুষের পাশে দাঁড়ায়, এই দুর্গত মানুষগুলোর পাশে দাঁড়ালে অন্তত তারা এই বন্যার সময়টি খেয়ে পরে পার করতে পারবেন এমনটি তারা বলছেন, এবং সে কারণেই তারা আহ্বান জানিয়েছেন যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়ার। এই ছিল লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ আমার কাছে। লক্ষ্মীপুর থেকে সহকর্মী আতাউর কাউসার। ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী জেলার প্রায় 10 লাখ মানুষ। চরম দুর্ভোগে বাসিন্দারা। সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, ছাত্র জনতার চেষ্টায় উদ্ধার এবং খাদ্য সহায়তা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গত 8 দিন আগে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এবং অতিবৃষ্টির কারণে ফেনীতে যে বন্যা সৃষ্টি হয়েছিল এবং লোকালয়ে যে পানি ঢুকে তলিয়েছিল, সেই বন্যা পরিস্থিতির আজ কিছুটা হলেও উন্নতি হয়েছে। উন্নতিটা এ কারণেই যে প্রধান সড়ক তলিয়ে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা যে পুরোপুরি ভঙ্গুর ছিল, বিচ্ছিন্ন ছিল, আজ সে পানি নেমে যাওয়ায় প্রধান সড়কগুলো থেকে কিছু কিছু জায়গায় পরিবহন চলতে শুরু করেছে। তবে জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কগুলোতে এখনও হাঁটু পানি অথবা মাজা পানি হয়ে আছে। অনেকের ঘরের পানি কিছুটা কমলেও পুরোপুরি কমেনি এবং উঠানে বা ঘরের মেঝেতে এখনো পানি রয়েছে। ঘর বাড়ি যা আছে সবকিছু পানি উঠে গেছে, মানুষ এখন রান্না বাড়িও কোনো খাইছে না। লক্ষ লক্ষ টাকার মাছ, মুরগির ফার্ম বাসি গেছে। অনেক পানি, নাই বাতখানা, শুধু মানুষের ত্রাণের উপর নির্ভর। বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ত্রাণ ফেনীতে আসছে, তবে সে সকল ত্রাণ সম্ভবন্টন না হয় একটা অব্যবস্থাপনার কারণেই সবাই পাচ্ছেন না। কেউ একাধিকবার পেলেও অনেকে আবার মোটেই পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বনবাসী মানুষেরা। দূরবর্তী এলাকা যেগুলো হচ্ছে রাস্তা বা যেদিকে পানি বেশি ওদিকে মানুষ যেতে পারছে না, ওরা ত্রাণও পাচ্ছে না, ওদের অবস্থা খুব বেগতিক হয়ে আছে। 1 সপ্তাহের ভিতরে কোনো ত্রাণের কোনো সন্ধানে পাই নাই। তাদেরকে যে একটা মানুষ যায় দেখে আসছে ওই রকমও কোনো নজির নাই। যদিও এ সকল ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন বলছে শীঘ্রই সকল সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য জরুরি ত্রাণ সরবরাহ করছি। ছাত্র জনতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসংকুল অবস্থা থেকে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবো। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো এই মুহূর্তে ফেনীর সোনাগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাব তার কাছে। আমরা রয়েছি ফেনী সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। এই গ্রামের সিদ্দিকুর রহমান নামে এক মুরগির যে খামার করে সে ব্যবসায়ী, তার খামারটি দেখা যাচ্ছে এবং বন্যার যে আকস্মিকতা, সে আকস্মিকতায় পানি উঠে তার খামারের প্রায় 1500 মুরগি, প্রতিটি মুরগি প্রায় 3 কেজি ওজনের, তা মরে এভাবে ভেসে রয়েছে। আমরা এই এলাকার অনেকের সাথে কথা বলেছিলাম, শুধু এই খামারই নয়, জেলার বিভিন্ন জায়গায়, আশপাশের এলাকা সহ জেলার বিভিন্ন জায়গার যারা তরুণ উদ্যোক্তা বা এরকম খামারি রয়েছে, তারা আসলে অনেকটা নিঃস্ব হয়ে গিয়েছেন। এরকম তাদের খামারের মুরগি এবং গরু, ছাগল, ভেড়া, হাঁস, আবার খামারের মাছ সব কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে একটি অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন শত শত মানুষ। আর যদি ব্যবসায়িক ক্ষতির কথা বলি, সেক্ষেত্রে ফেনীর যে তাকিয়া রোড, ইসলামপুর রোডে শত শত ব্যবসায়ী রয়েছে যারা খাতুনগঞ্জ খ্যাত এই অঞ্চলের, সেই ব্যবসায়ী কেন্দ্রগুলোতে শত শত ব্যবসায়ীদের ভোগ্য পণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো
হঠাৎ করে পানি উঠে গিয়ে তাদের অনেক কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেক তরুণ উদ্যোক্তা, অনেক যুবক, তাদের এখন চোখে মুখে অন্ধকার। এই বন্যা আসলে মানুষকে যেভাবে নাড়া দিয়েছে, মানুষের যে ক্ষতি তারা বন্যাটি মাধ্যমে হয়েছে, তা আসলে কিভাবে পুষিয়ে নিতে পারবে মানুষ, সেটি আসলে বোঝা খুবই দুরূহ। মানুষ কিন্তু এখন একটি নানামুখী বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি দৃশ্যমান হতে শুরু করেছে। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি ফেনীর ফুলগাজীতে 6 দিন আগে বন্যার পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তির মৃতদেহকে খুঁজে পেয়েছে এলাকাবাসী। তার লাশ ফুলে ফেঁপে উঠেছে, বিকৃত হয়ে গিয়েছে, তার পোশাক দেখে হয়তো কিছুটা চিহ্নিত করা গিয়েছে। এরকম হয়তো পানি টানতে শুরু করায় অনেক নিখোঁজ যারা, তাদের হয়তো কারো সন্ধান জীবিত অবস্থায় পাবে, কেউ হয়তো তাদের মৃতদেহ তাদের স্বজনরা খুঁজে পাবে সান্ত্বনা হিসেবে। এমন বন্যা পরিস্থিতি আসলে ফেনীবাসী কখনো দেখেনি, যার কারণে আকস্মিক বন্যায় মানুষ সব কিছু হারিয়ে অনেকটা দিশেহারা। মানুষের বাড়িঘরে পানি এবং সর্বোপরি এখন খাদ্যের যে হাহাকার, সেটি কিন্তু কিছুটা কাটলেও এখন শুকনো খাবারের পাশাপাশি, বিশুদ্ধ খাবারের পাশাপাশি এখন যে ডাল, আলু, চাল এ জাতীয় খাবারের চাহিদা দেখা দিয়েছে। আমরা অনেক স্বেচ্ছাসেবককে দেখেছি বিভিন্ন জায়গা থেকে এসে রাস্তার পাশে রান্না করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এরকম মানবিক কাজগুলো মানুষ এগিয়ে যাওয়ায়, বন্যার্থদের পাশে দাঁড়ায়, মানুষ আসলে আশার দিক খুঁজে পাচ্ছে। এবং সর্বোপরি এখন কিন্তু যে মেডিকেল যে ইকুইপমেন্টগুলো, বিভিন্ন রোগব্যাধি দেখা দিয়েছে, ডায়রিয়া, কলেরা, আমশয় এবং যে চর্মরোগ এবং ডাক্তার, নার্স, এগুলো এখন বেশি সংখ্যক দরকার বলে বিভিন্ন জায়গা থেকে জোর দাবি জানাচ্ছে। এই ছিল বন্যা পরিস্থিতির আমার কাছে ফেনীর সবশেষ। আতিয়া সজল, ফেনী থেকে। বন্যায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। এখনও পানিবন্দী অবস্থায় দিন কাটছে 12,07,429 পরিবারের। তাদের সহায়তায় সাধ্যমতো কাজ করছে সরকার। দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এ তথ্য জানান। দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে বলেও জানান তিনি। সরকার সবাইকে সমন্বিত করে বন্যা ত্রাণের কাজ করছে। যে স্থান থেকে পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে। এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা, সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা স্তরে ত্রাণ মজুত করা গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের চলমান বন্যা পরিস্থিতিতে এই বৃষ্টিপাত প্রভাব ফেলবে না বলেও জানানো হয়েছে। সকালে আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, সমুদ্র বন্দরে থাকা 3 নম্বর সতর্ক সংকেত সকাল 9টা থেকে তুলে দেওয়া হয়েছে। সমুদ্রের সতর্ক সংকেত ছিল 3 নম্বর সতর্ক সংকেত, এটি আজকে সকাল 9টায় এই সতর্ক সংকেত উঠিয়ে ফেলা হয়েছে। কালকে বিশেষ করে দেশে সার্বিকভাবে বৃষ্টিপাত আরও কিছুটা কমে যেতে পারে এবং এরপর 29 তারিখে বৃষ্টিপাত কিছুটা থাকলেও সেটা আপনার দেশের ইস্টার্ন পার্ট অর্থাৎ চট্টগ্রাম, সিলেট এইসব ডিভিশনে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে। 29 তারিখের পরবর্তী সময়ের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে পারে। আর এছাড়া আপনার দেশের যে অন্যান্য জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। দেশের পূর্বাঞ্চলীয় বন্যা আক্রান্ত জেলাগুলোর প্রায় সবগুলোতেই পানির সমতল হ্রাস পেয়েছে এবং গত 72 ঘন্টায় 13টি পয়েন্টে থেকে বর্তমানে একটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 12টি পয়েন্টই পানি বিপদসীমার নিচে নেমে এসেছে এবং আগামী 24 ঘন্টায় পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। টানা 6ষ্ঠ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন জেলার বন্যা কবলিতদের পাশে দাঁড়াচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। পর্যাপ্ত জায়গা না থাকায় এদিন নগদ অর্থ ছাড়া কিছুই জমা নেয়নি TSC প্রাঙ্গণে। বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। মাত্র 5 দিনেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ এখন যেন এক একটি ত্রাণের পাহাড়।
এখন পর্যন্ত মোট ৬,৭৭,০০,০০০ টাকা সংগ্রহের পাশাপাশি জমা পড়েছে বিপুল পরিমাণ শুকনো খাবার, পানি, শিশু খাদ্য, কাপড়, ওষুধসহ বিভিন্ন পণ্য। এসব ত্রাণ সামগ্রী পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। বৈষম্যহীন এক বাংলাদেশের আরও এক দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। যেসব জায়গায় আমাদের আওতার ভিতরে আছে সেই জায়গাগুলো সেনাবাহিনী এবং আমাদের টিম রেস্কিউ টিমে কাজ করে এই সাপোর্টটা দিচ্ছে। যারা পানিবন্দী আছে তারা কি অনেক কষ্ট আছে, তাদের সুখের জন্য, তাদের একটু কাপড়ের জন্য, তাদের একটু শুকনা খাবারের জন্য আমরা কষ্ট এই কাজটা করতেছি। এখানে যারা পারেন ছোট অল্প কিছু টাকা জমলে এখানেই দেন, ট্রাকে করে পিকনিক করার কোনো মানে হয় না। এখানে কাজ করেন, কোনোভাবে কাজ করলেই হয়। বিভিন্ন ধরনের বিস্কুট, এরপরে মোমবাতি, সাবান, লাইটার, ম্যাচ, স্যানিটারি ন্যাপকিন, টেস্টি স্যালাইন, কয়েল, চিনি, গুড়, চিরা, মুড়ি, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এই বিষয়গুলো, আর বাচ্চাদের যে খাবারগুলো, বাচ্চাদের যে বিভিন্ন খাবার এবং মেডিসিনগুলো আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু কষ্ট করে কিনে এনে যদি দেন তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়। পর্যাপ্ত জায়গা না থাকায় ষষ্ঠ দিনে এসে ত্রাণ সংগ্রহের স্থান টিএসসি থেকে সরিয়ে নেওয়া হয় জিমনেশিয়ামে। শুধুমাত্র আর্থিক সহায়তা দাতাদেরই আসতে দেখা যাচ্ছে টিএসসি প্রাঙ্গণে। জন্মদিনের টাকা, কোর্সের ভর্তি ফি, আবার কেউ ব্যাংকে জমানো টাকা নিয়ে ভিড় করছেন টিএসসি চত্বরে। কোডিং এর কোর্সের জন্য জমাইছিলাম, এখন এখানে জমা দিয়েছি। মেয়ে বলছে যে আমি আবার যাব, তো ওর জমানো কিছু টাকা ছিল সেগুলো আজকে দিয়ে গেল। আমরা আর্থিকভাবে ইয়ে করছি, আর যারা ইয়াং স্টুডেন্ট তারা নিজেরা শ্রম দিচ্ছে, ইয়ে করছে। আমাদের ছাত্ররা যেভাবে এগিয়ে আসতেছে, আমাদের গার্ডিয়ানদেরকে ওইভাবে এগিয়ে আসা উচিত। এইগুলি সুন্দরভাবে আগায় নিয়ে যাক, এইটাই আমরা চাই। আমরা আর হানাহানি মারামারি দেখতে চাই না। সবাই বলছেন বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সূচনা হলো নতুন এক বাংলাদেশের, যোগাচ্ছে সাহসও। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নৃশংসতা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। এদিকে তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান রৌরি মঙ্গোভেন। জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মুঙ্গোভেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বরি মুঙ্গোভেন জানান, তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। We are here this week really to discuss the ways in which the UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months as requested by the interim government, but also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত কাজে জাতিসংঘ প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। জাতিসংঘ মিশনে বাংলাদেশ থেকে বিভিন্ন বাহিনীর আরও সদস্য নেয়ার প্রস্তাব দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব, এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও, এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এর আগে সকালে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। উপদেষ্টা বন্যা দুর্গত এলাকায় কৃষি খাতের উন্নয়নে চীন সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশে কর্মরত চীনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও রাষ্ট্রদূতকে জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাকিব হুদার কমিশনের নিয়োগ ও দায় মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। কাজী রকিবউদ্দিন আহমেদের অধীনে 2014 এবং KM নুরুল হুদা কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় 2018 সালের বিতর্কিত নির্বাচন। রিটকারী আইনজীবী বলছেন, এই 2 কমিশনের নিয়োগ অবৈধ হলে আইনি প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 2টি নির্বাচন নিয়েও। নির্বাচন অনুষ্ঠানের জন্য 2014 সালের জাতীয় নির্বাচনের 2 বছর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় কাজী রকিবউদ্দিন আহমদকে। সেই কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় একতরফা 10ম সংসদ নির্বাচন। রকিবের মেয়াদ শেষের পর দায়িত্বে আসেন KM নুরুল হুদা। 2017 সালে নিয়োগ পান তিনি। তাদের অধীনে অনুষ্ঠিত হয় 2018 সালের
আরেকটি বিতর্কিত নির্বাচন। রকিব ও হুদা কমিশনের দুটি নির্বাচনই দেশে বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2022 সালে এসে এই দুই কমিশনকে দায়মুক্তি দেয় আওয়ামী লীগ। মঙ্গলবার দায়মুক্তির বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয়। শুনানি শেষে তাদের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটকারীদের আইনজীবী বলছেন, চূড়ান্ত শুনানিতে তাদের নিয়োগ অবৈধ হলে প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 14 ও 18 নির্বাচন নিয়েও। কোনো আইনের মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয়। আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায় মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এটি সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হাইকোর্টকে বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কোনো ইচ্ছে নেই বর্তমান সরকারের। একই সঙ্গে ব্যক্তির অপরাধের দায় সংগঠনের উপর দেওয়ার পক্ষে নন তিনি। আমরা কারো নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সংগঠন করার অধিকার, কথা বলার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, এটা আমরা হরণ করতে চাই না। আমাদের সংবিধানের 3য় অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে যা কিছু দিয়েছেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধান, আমরা সেটা সমুন্নত রাখতে চাই। এটার অ্যাবিউজ, মিসইউজ কোনোটাই আমরা করতে চাই না। অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটি আদালত নির্ধারণ করে দিতে পারেন না বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আমাদের আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 3 অক্টোবর শারজায় পর্দা উঠছে নারী টি-20 বিশ্বকাপের। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। 20 অক্টোবর ফাইনাল হবে দুবাই স্টেডিয়ামে। রাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা। ফলশ্রুতিতে ভাঙন, প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা। একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত উদ্যোগ নেয়া। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত নাজবুল ইসলাম নিশাতের রিপোর্টে। 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। অথচ তিস্তা এর উপনদীতে গজলডোবা সহ একাধিক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত। এমনকি কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ। এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি। অভিন্ন নদীতে কোনো প্রকল্প গ্রহণ করে সেটি জানানোর নিয়ম, যদি কখনো পানি ছেড়ে দিতে হয় সেটাও জানানোর নিয়ম। তারা কিন্তু বারবার কোনো রকম না জানিয়ে এই পানি ছেড়ে দেয়। এমন পরিস্থিতিতে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2018 সালে যার একটি সমীক্ষা শেষ করে চীন, কিন্তু ভূরাজনৈতিক দ্বৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায়। অধিকার কর্মীরা বলছেন, ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয়, আটকে আছে তিস্তা চুক্তিও। কেন এই অঞ্চলের মানুষ ভারতের বিরোধিতা করতেছে? কারণ তিস্তার 1.5 যুগ ধরে ঝুলে আছে। এখানে আমাদের দেশের যে স্বার্থ, বন্ধুত্বমূলক স্বার্থ এখানে রূপান্তরিত হয় নাই, কর্তৃত্ববাদী স্বার্থ রূপান্তরিত হয়েছে। ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন, চাষাবাদ, প্রাণবৈচিত্র্য সহ সামগ্রিক পরিবেশ। প্রত্যাশা, বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা। একই সঙ্গে আলোর মুখ দেখবে তিস্তা চুক্তিও। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ঝুঁকিপূর্ণ সেতু ও বেহাল সড়ক দিয়ে চলাচল করছেন এলাকাবাসী। বিকল্প না থাকায় ভোগান্তিতে আছেন কুড়িগ্রামের সদর ও উলিপুর উপজেলার 4 ইউনিয়নের মানুষ। নতুন সেতু নির্মাণ সহ সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দফতরের। জামিন বিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ভেঙে গেছে সেতুর রেলিং ও পাটাতনের ঢালাই, বেহাল অবস্থা সংযোগ সড়কেরও। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন। 20 বছর আগে নির্মাণ করা হয় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জালালের মোড় থেকে ওয়াবদা বাজার সড়ক।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল দশা। একই অবস্থা সড়কের উপর গারুহারা এলাকার সেতুর। বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও মেরামতের উদ্যোগ নেয়নি কোনো দপ্তর। এতে চরম দুর্ভোগের শিকার সদর ও উলিপুর উপজেলার 4 ইউনিয়নের মানুষ। প্রতিদিন দুর্ঘটনা হয়, যেরকম ভাঙাচুরা রাস্তা, একটা রোগী নিয়ে যাইতে পারি না। সাহেবের আলগা বেগমগঞ্জ বিশেষ করে আমরা দুর্ভোগের শিকার। আমরা চাই যে এই ক্ষতিগ্রস্ত ব্রিজটা যেন মেরামত করা হয়। বিকল্প না থাকায় জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক ব্যবহার করে কৃষিপণ্য আনা নেয়া করেন স্থানীয় কৃষকরা। নতুন সেতু নির্মাণ সহ সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। আমরা কুড়িগ্রাম থাকি, কোনো সার আনতে পারি না, রাস্তার খুব বেহাল অবস্থা, মানে এমন রাস্তা সেখানে গাড়ি চলার মতন কোনো উপযোগী না। ইউনিয়নবাসীর পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে দ্রুত গতিতে আমার এই রাস্তাটি, এই ব্রিজটি যেন মেরামত করে দেওয়া হয়। অবশ্য চলতি বর্ষা মৌসুমের শেষে নতুন সেতু ও সড়ক সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ফ্লাড যে প্রকল্পটা আছে, এই ফ্লাড প্রকল্প আমরা দিয়েছি আর কি, অতি দ্রুত আর কি আমরা আশা করছি যে বাকি রাস্তাটুকু আমরা বরাদ্দ পাবো আর কি। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে দফায় দফায় বন্যায় গত কয়েক বছরে সড়কটির 4 কিলোমিটার অংশ ও 30 মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। বন্যার কারণে শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে পরিবহন সংকটে দেশের ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ। বেচাকেনাতেও দেখা দিয়েছে স্থবিরতা। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেশ কিছু পণ্যের। বন্যার প্রভাব পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনীতিতে। স্বাভাবিক সময়ে ট্রাক, কাভার্ড ভ্যানের দীর্ঘ সারিতে যানজট লেগে থাকতো দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। তবে গত এক সপ্তাহ ধরে পাল্টে গেছে সেই চিত্র। পানি উঠায় শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সড়কে পরিবহন জটের কারণে ঢাকার বাজারে পণ্য নিয়ে আসা ট্রাকের সংখ্যা কমেছে। অন্যদিকে পণ্য পরিবহন সংকটে পড়েছে খাতুনগঞ্জ। কমে গেছে বেচাকেনাও। বন্যা পরিস্থিতি শিগগিরই উন্নতি না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কাজ না থাকায় কর্মহীন অনেক শ্রমিকও। বন্যার পানির জন্য মালটাল আসে না। গত সপ্তাহ, এই বর্তমানে সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মাল আসে নাই। এখানে বিভিন্ন জায়গা থেকে পণ্য সরবরাহ হয়, আবার এখানে বিভিন্ন জায়গা থেকে পণ্য আনা হয়। সেক্ষেত্রে আমরা দুটো সমস্যা ফেস করছি। গাড়ি ঘোড়া কম আসে, মাল কম আসে, যান জমাটার লেগে আসতেছে না, রোডঘাট ভাঙ্গা। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের। এরই মধ্যে 4-5 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া দাম বেড়েছে রসুনেরও। আগে থেকে বাড়তে থাকা ডালের দামের সঙ্গে আমদানি কম থাকায় নতুন করে ছোলার দামও বেড়েছে। বাজার প্রায় সেম আছে, হয়তো কোনো যেসব মাল একটু শর্ট আছে ওইগুলো 2-1 টাকা বেশি পড়ছে। সব ধরনের ভোজ্য তেলের দাম কেজিতে 2 টাকা বেড়েছে। তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে চিনির দাম। আমরা প্রতি কেজি 122 টাকা করে বিক্রি করতেছি কেজি, আবার সোয়াবিন বিক্রি করতেছি 156 টাকা কেজি। সাধারণ সময়ে চাকতাই খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 250 থেকে 300 ট্রাক ভোগ্য পণ্য পরিবহন হয়ে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শঙ্কা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে রংপুরের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে। তবে ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্রেতা অনেক কম। আর সংশ্লিষ্টরা জানান নগরীর বিপণী বিতানগুলোতে আসছে না আগের মতো শহরের বাইরে থেকে ক্রেতা। তবে বেচাকেনা বাড়ার আশা তাদের। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ের রয়্যালিটি মেগামল অন্য সময়ের তুলনায় বেচাকেনা কমেছে 30 থেকে 40%। সংশ্লিষ্টরা বলছেন পুরো জেলা থেকে একসময় ক্রেতা আসলেও আপাতত নগর কেন্দ্রিক ক্রেতাই সম্বল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রংপুরের বিপণী বিতানের বাণিজ্য। সুপারমার্কেট, জেলা পরিষদ মার্কেট, নবাবগঞ্জ বাজার সহ সবকটি বিপণী বিতান আগের চেহারায় ফিরলেও ক্রেতা কম বলছেন উদ্যোক্তারা। কিছুদিন আগে নির্বাচন হলো, এখন আবার ভয়াবহ বন্যার কবলে পড়ে গেছে, যার কারণে এখন কাস্টমার একটু কম। ব্যবসা বাণিজ্য এতটাই খারাপ যে সকাল থেকে কাস্টমার আসে না, অনেক সময় আর কি খুবই বাজে অবস্থা যাচ্ছে আর কি। আমাদের আশাই করতেছি যে হয়তো স্বাভাবিক দিন আসবে, নতুন সরকার এসছে, এখান থেকে আমরা ভালো কিছু পাবো। আমাদের দেশে কাস্টম হাউসগুলো এখন খুব বেশি সচল নয়, এ কারণে
আমরা খুব বেশি মালামাল ইম্পোর্টাররা নিয়ে আসতে পারছে না এবং তাদের কাছে আমরা ক্রয়ও করতে পারছি না। ব্যবসায়ী নেতারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন শীঘ্রই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হয়তো সাময়িক কয়েকদিন হয়েছে, হয়তো ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু পুনরায় আমরা সেটাকে পুষিয়ে নিতে পারবো বলে আমি আশা করি। রংপুরে ছোট বড় মিলিয়ে বিপণী বিতানের সংখ্যা ৫ শতাধিক। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। 10 বছরে প্রায় ৬,০০০ হেক্টর জমিতে পাট চাষ কমেছে নীলফামারীতে। আবহাওয়া পরিবর্তনের কারণে পানি কমে যাওয়ায় ও পাটের কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় আবাদ কমছে বলে জানান কৃষক। আর কৃষি বিভাগ বলছে প্রণোদনা ও প্রশিক্ষণের পরও বাড়ছে না অর্থকরী এ ফসলের আবাদ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। একসময় নীলফামারী জেলার দ্বিতীয় অর্থকরী ফসল ছিল পাট, অথচ গত 10 থেকে 15 বছর ধরে কমছে অর্থকরী এই ফসলের আবাদ। কৃষক জানান, আবহাওয়া পরিবর্তনের জন্য বর্তমানে পাট জাগ দেওয়ার জন্য পানি পাওয়া যায় না। পাটজাত পণ্যের ব্যবহার কমে যাওয়ায় কমেছে চাহিদা, অন্যদিকে বাজারে মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। এছাড়া পাট উৎপাদনে সরকারি দেয়া বিঘা প্রতি জমির জন্য প্রণোদনার 1 কেজি করে বীজ ও 12 কেজি করে সার একেবারেই অপ্রতুল। পানি সংকটের কারণে পাটের আবাদটা দিন দিন কমতেছে এবং পাটের যে বর্তমান পর্যায়ে যে খরচ, সে পর্যায়ে খরচ আমাদের উঠে না। না পোষাইলে কেমন করি এখন নিজের আখার জাল দেওয়ার জন্য অল্প করে খেলে হালকা করে যাচ্ছি। ভবিষ্যতে এ সমস্ত আমার পাট করার ইচ্ছা নাই আর। কৃষি বিভাগ বলছে বিভিন্ন প্রণোদনা ও প্রশিক্ষণের পরও চাষ বাড়ছে না। আবহাওয়া পরিবর্তনই পাট চাষে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বিশেষ করে যাদের পচনের কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে তাদেরকে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনের ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। সারা পৃথিবীতে এখন জলবায়ুর পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, যার ফলে পাট জাগ দেওয়ার সময় যে পানির যে সরবরাহটা বা পানির যে অ্যাভেলেবিলিটিটা, এটা বেশ কিছুদিন থেকে পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নীলফামারীতে ৬,৩৫৯ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। সময় সংবাদ, নীলফামারী। নারী বিশ্বকাপের পরিবর্তিত ভেন্যু আর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি, যেখানে বাংলাদেশের প্রথম 3 ম্যাচ শারজায় আর গ্রুপের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে। উদ্বোধনী দিনই মাঠে নামছে টাইগ্রসরা, প্রতিপক্ষ স্কটল্যান্ড। 17 আর 18 অক্টোবর সেমি শেষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেগা ফাইনাল 20 অক্টোবর। তবে মূল টুর্নামেন্টের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে জ্যোতির দল, যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর পাকিস্তান। টেস্ট স্ট্যাটাস কিংবা তারও আগে ভেন্যু হিসেবে বাংলাদেশ বরাবরই আইসিসির কাছে পছন্দের শীর্ষে। শুধু ক্রিকেট প্রেমী জাতি হিসেবেই নয়, আন্তরিকতা কিংবা নিরাপত্তাতেও ঢাকা অনেককেই ছাড়িয়ে। কিন্তু বর্তমান পরিস্থিতি আর 4 দেশের ট্রাভেল ব্যানের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়ে নিতেই হলো নারীদের টি-20 বিশ্বকাপ। তবে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সুযোগ হারালেও সত্য থাকছে বিসিবির হাতেই। সংক্ষিপ্ত সংস্করণে নারীদের নবম আসরের পরিবর্তিত ভেন্যু আর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে পরিবর্তন আসেনি পূর্ব নির্ধারিত সূচিতে, অর্থাৎ 3 অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে 20 অক্টোবরই। উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়, প্রতিপক্ষ স্কটল্যান্ড। শুধু এই ম্যাচই নয়, টাইগ্রেসদের গ্রুপ পর্বের প্রথম 3 ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাতেই। 5 অক্টোবর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর 10 অক্টোবর জ্যোতি দলের প্রতিপক্ষ ক্যারিবিয়ান নারীরা। একদিন বাদে 12 অক্টোবর টাইগ্রেসদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, যে ম্যাচের ভেন্যু অবশ্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। 10 দলের টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে 4 দল জায়গা করে নেবে সেমিফাইনালে। 17 অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম সেমি, পরদিন দ্বিতীয় সেমি শারজা ক্রিকেট স্টেডিয়ামে। দুবাইতেই হবে মেগা ফাইনাল, তারিখ আগেরটাই 20 অক্টোবর। মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে 2টো করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। 28 অক্টোবর দুবাইয়ের আইসিসি একাডেমির 1 নম্বর মাঠে রাত 8টায় টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার নারীরা। আইসিসি একাডেমির 2 নম্বর মাঠে 30 সেপ্টেম্বর শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। অবশ্যই টুর্নামেন্টের জন্য অনেক আগ থেকেই মাঠের প্রস্তুতি শুরু করেছে হাসান তিলকারত্নের শিষ্যরা। মাহবুব লিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ নোয়াখালী, কুমিল্লায় বেড়েছে পানি, লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এখন পর্যন্ত 27 জনের মৃত্যু, টিএসসি যেন গণত্রাণ কেন্দ্র।
এবং হাসিনা সরকারের ভারত প্রীতির কারণেই আদর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।